2014 এবং 17 টেটের ওএমআর শিট ডিস্ট্রাকশনের যে মামলা সেগুলো আজকে ছিল। হ্যাঁ, এবং এটা এই 14, বিশেষ করে 14 ওএমআর শিট ডিস্ট্রাকশন নিয়ে তো আজ বহুত দিন ধরে এটা চলছে, 2022 সাল থেকে। এবার সিবিআই দু তিন দফাতে সিবিআই রিপোর্ট দিয়েছে, হাইকোর্ট কিছু ইস্যু ফ্রেম করে হিয়ারিং করতে বলেছে, এগুলো সবাই জানে, অলরেডি সবাই আপনারা জানেন। এবার তারপরে কি হলো যে মামলাটা মাঝখানে গতি হারিয়েছিল। এবার আমরা চাইছিলাম যে অন্ততপক্ষে এটা একটা নিষ্পত্তি হোক, একটা একটা কনক্লুশনের ব্যাপারটা আসুক। সেই জন্য আমরা আজকে যখন এর আগের দিন যখন শুনানি হয়েছিল এই মামলাটা, তখন আমরা কোর্টকে পুরো ব্যাকগ্রাউন্ডটা যখন কোর্টের সামনে এই নতুন জজ সাহেবের সামনে, মানে ইনি যেহেতু প্রথমবার এই মামলাটা শুনছিলেন, এই জাস্টিস বিশ্বজিৎ বাসু, ওনার সামনে যখন পেশ করলাম, তখন উনি বলেছিলেন যে এই মামলাতে একটা আপিল আছে উনি বুঝলেন, এবং উনি বললেন যে আপিলটা কি কারণে আছে এবং কেন, তার স্কোপ কতটা আপিলে। তো আমরা ওনার ভার্বাল ডিরেকশনের উপর ভিত্তি করে একটা কম্পাইলেশন বানিয়েছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিন্তু এটাতে আমরা যারা আপিল যেটা করেছিল, যে সমস্ত ক্যান্ডিডেটরা, সেই আপিলের যিনি উকিলবাবু ছিলেন তাকেও আমরা একটা নোটিশ করেছিলাম, এবং আমরা সিবিআইকেও নোটিশ করেছিলাম। যদিও সিবিআই নোটিশ আমাদের অ্যাকসেপ্ট করেনি, যেহেতু আজকের পার্টিকুলার যে রিট পিটিশনটা ছিল সেখানে সিবিআই পার্টি ছিল না। কিন্তু আমরা বলেছিলাম যে কোর্ট শুনতে চাইছে ব্যাপারটা, কোর্ট একটা পুরো ব্যাপারটা একটা আউটলাইন চাইছে, যে কি ঘটনা ঘটেছে, কেন, কতদিন কি হয়েছে। তো সেইটার জন্য আজকে ছিল মামলাগুলো, এবং আজকে অনেকক্ষণ ধরেই এটা জজ সাহেব আমাদের কম্পাইলেশন যেটা বানিয়েছিলাম, যার মধ্যে সিবিআই যিনি লয়ার তার কাছ থেকেও শুনলেন যে ওরা অ্যাপিলটা কেন করেছে না করেছে। আমরা যেটা কোর্টের উপরে আমরা যেটা জজ সাহেবকে ইমপ্রেস করার চেষ্টা করছিলাম, যে অ্যাপিল পেন্ডিং থাকলেও আপনার রিট পিটিশনগুলো শুনতে কোনো বাধা নেই। কিন্তু উনি সেটা দেখে নিলেন, বুঝে নিলেন, অ্যাপিলের অর্ডারগুলো দেখলেন, এবং উনি যেটা জজ সাহেব যেটা করলেন সেটা হচ্ছে যে তিনখানা মামলা এখান থেকে উনি সিলেক্ট করে, যে সমস্ত মামলাগুলোতে সিবিআই কে পার্টি করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই মামলাগুলোকে উনি লিস্টে আবার ইনক্লুড করতে বললেন, টু বি মেনশনডে থাকবে এর মধ্যে মামলাগুলো। এবং তারপরে এর মধ্যে কিন্তু আমাদের আপিলটাও যাতে শুনানি হয়ে যায়, সেই ব্যাপারে কিন্তু জজ সাহেব বললেন যে তোমরা চেষ্টা করো অ্যাপিলটাও যেন লিস্ট হয়। তো এবার এখানে ব্যাপার হচ্ছে যে আগে কি হয়েছিল, যে প্রত্যেকটা মামলা একসাথে একত্রিতভাবে শুনানি হয়েছিল হচ্ছে জাস্টিস মান্তা সাহেবের ঘরে। এখানে এক একজন বিচারপতি মামলা শুনবেন তার নিজস্ব পদ্ধতি মেনে, স্বাভাবিকভাবে। তো ইনি কি করলেন, আগে ব্যাপারটা আজকে যেমন বুঝে নিলেন, আমরা কম্পাইলেশন দিলাম, উনি বললেন আমি চেম্বারে গিয়েও তো দেখবো কি অর্ডার হয়েছে, কি ইস্যু ফ্রেম করেছিলেন জাস্টিস মান্তা, সবটা দেখলেন। এবার তারপরে উনি বললেন যে আমি সব পক্ষকে আবার শুনবো, এবং তার জন্য মামলাগুলো টু বি মেনশনডে দেবো, কারণ জজ সাহেবও বুঝতে পারছেন যে এটা অনেকদিন ধরে চলছে এবং এটার একটা সমাধান হওয়া উচিত আছে। এবার আজকে শুনানির উপর ভিত্তি করে একটুকু খালি বলা যেতে পারে যে যে জিনিসটা ঝিমিয়ে গেছিল সেটা একটু চাঙ্গা হলো, কিন্তু এখান থেকে কনক্লুশনে আসার মতো কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। তবে তিনটে মামলাকে উনি আবার বলেছেন 1-2 সপ্তাহের মধ্যেই আবার লিস্টে টবি মেনশনটা রাখতে। আর আমরা আপিলটা মেনশন করব, যদিও আমাদেরকে আপিলে আমরা হচ্ছে আমরা অ্যাডিশন অফ পার্টির অ্যাপ্লিকেশন ফাইল করে যুক্ত হয়েছি, আমরা মেনশন করব। এবার তবে অ্যাপিলের ভবিষ্যতের উপর অনেক কিছু নির্ভর করছে, তার কারণ একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আপিলে যারা অ্যাপিলটা করেছে তারা হচ্ছে সাকসেসফুল ক্যান্ডিডেট, মানে যারা চাকরি করছে। এবার তাদের একটা পক্ষ অলরেডি এই অ্যাপিল করেছিল এবং সেই অ্যাপিলটা ডিসমিস করেছিল ডিভিশন বেঞ্চ। আমরা আশাবাদী যে এই অ্যাপিলটাও ডিসমিস হবে, কিন্তু এই ডিসমিসালের আগে, এর আগে যখন শুনানি হয়েছিল তখন রিট কোর্ট, মানে যারা যে যে সিঙ্গেল বেঞ্চে মামলাটা চলছে, সেই কোর্ট রিট পিটিশনটা যে অবজেক্ট এবং যে পারপাসে ফাইল হয়েছে তার বাইরে ভেঞ্চার করতে পারে না, এটা আপিল কোর্টে গিয়ে অ্যাপেলেন্টদের বক্তব্য ছিল। যে রিট কোর্ট এখানে সিবিআই কে মেটাডেটা রিট্রিভ করতে বলছে, সিবিআই কে বলছে অন্য কোনো এজেন্সির সাহায্য নিতে, যেভাবে হোক উদ্ধার করতে হবে, কিভাবে ওএমআর এর মেটাডেটা উদ্ধার করতে হবে, বা বাইরেকার এজেন্সির দরকার হলে সাহায্য নিতে হবে, এই সমস্ত জিনিসগুলো আগের বেঞ্চ বলে গেছে। সেইগুলো অ্যাপেলেন্টদের বক্তব্য হচ্ছে যে এগুলো তো রিট পিটিশনের স্কোপের বাইরে, তাহলে এইগুলোকে কনসিডার করা চলবে না, এরকমটা তাদের বক্তব্য। তো আমরা পক্ষান্তরে দেখিয়েছিলাম যে রিট কোর্ট সবসময়, রিট কোর্টের স্কোপ হচ্ছে, কনস্টিটিউশনাল কোর্টের স্কোপ হচ্ছে অনেক বেশি। আমি একটা কোনো পার্টিকুলার গ্রিভান্স নিয়ে যদি রিট পিটিশন ফাইলও করি, কোর্ট সেই মামলা হাতড়াতে হাতড়াতে যদি এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে দেখা গেল যে একটা ব্রডার অ্যাসপেক্ট আরো খুলে যাচ্ছে, এবং একটা একটা এমন একটা কালপাবুল কারাপশনের গন্ধ আছে, সেখানে কোর্ট চাইলে অনেক কিছুই করতে পারে। সেই ভিত্তিতেই কিন্তু আগের বার মামলাটা ডিসমিস হয়েছিল, কিন্তু তাও
যেহেতু সেকেন্ড টাইম ওরা মেনটেনেবিলিটি নিয়ে রিট পিটিশনের অ্যাপিল করেছে, আজকে সিঙ্গেল বেঞ্চের জজ সাহেব বললেন যে ওই অ্যাপিলটা কি হচ্ছে উনি ওটা দেখে নিতে চাইছেন। এবার তার পাশাপাশি উনি আবার এই 3টে মামলাকেও যেমন বললাম আমি যে তুলবেন লিস্টে। তো এইগুলোর আমরা তাড়াতাড়ি শুনানি করার চেষ্টা করবো, আর অ্যাপিলটা আমরা মেনশন করে তাড়াতাড়ি করার চেষ্টা করবো। এইটার উপরেই এখন আজকে যেটা হলো তার সামগ্রিকভাবে এটা। আর 17টার ক্ষেত্রে 17 প্রশ্ন ভুলের মামলাটা, এই সরি 17 ওএমআর ডিস্ট্রাকশনের মামলাটাতে অলরেডি বোর্ড কিন্তু স্বীকার করেছে যে আমরা তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন বোর্ডের, তিনি তার নিজের স্বেচ্ছাচারিতা দিয়ে নিজের একক সিদ্ধান্তে ওএমআর গুলো ডিস্ট্রয় করেছে। সেইটাতে বোর্ডের কোনো মেম্বার বা তখন যে অ্যাডহক কমিটি ছিল তাদের কোনো পরামর্শ নেওয়া হয়নি। এইটা তো আমাদের যেটা অভিযোগ, সেই অভিযোগকে নিজে সত্য বলে প্রমাণ করে দিচ্ছে। মানে এখানে রিট পিটিশনে জজ সাহেব আমাদের বেঞ্চের স্কোপ যে তাকে খুঁজে বার করার কোনো দরকার নেই যে দুর্নীতি হয়েছে বা কিছু। কারণ 14তে যখন ওএমআর নিয়ে ঝামেলা চলছে, 14তে যখন ও দুর্নীতি হয়েছে, ওএমআর ইলিগালি ডিস্ট্রয় করা হয়েছে, এটা যখন জানা যাচ্ছে, তাহলে 17তে আবার কেন একই জিনিস করা হলো? কারণ 14তে একাধিক কোর্টে ওদেরকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বোর্ডকে। সেই পর্ষদ আবার একই ভুল 17তে কি করে করলো? মানে এই ম্যাল প্র্যাকটিসটা ওরা কন্টিনিউ প্রত্যেকটা টেটে করতেই থাকবে এবং যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে বঞ্চিত করতেই থাকবে। আমরা এটা মানতে রাজি আছি যে ফিজিক্যালি ওএমআর গুলো রাখার সমস্যা। পর্ষদের এই যে লাখ লাখ ক্যান্ডিডেট পরীক্ষা যদি দেয়, তাহলে তাদের সবারই ওএমআর এরকম করে ফিজিক্যালি রাখার আমরা বুঝতে পারছি অসুবিধা থাকবে, কিন্তু তার মিরর ইমেজ বা তার স্ক্যান কপি রাখতে অসুবিধা কোথায়? কম্পিউটারের স্টোরেজের তো অভাব নেই। তাহলে সেইটাই হচ্ছে আমাদের গ্রিভান্স। ওরা কি করছে, ঘুরিয়ে নাক দেখিয়ে এদিক ওদিক দিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে মেন জায়গা থেকে ভোটকে অন্য জায়গায় নিয়ে যেতে চাইছে। কিন্তু আমরা এইটাই খালি কোর্টকে বলছি যে ওদের কম্পিউটারে রাখতে, কম্পিউটারে ডিজিটালি স্টোর করে রাখতে অসুবিধাটা কোথায় ছিল? আজকে ওএমআর এর নামে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো তো একটা টাইপ কপি, সেগুলো তো সিবিআই বলে দিয়েছে যে এইগুলোকে ইজিলি, এটা একটা এমন ফরম্যাটে আছে ইজিলি এডিট করা যায়। আমরা কোর্টকে আগের দিনে দেখিয়েছি যে একজন ক্যান্ডিডেট, সেও রিট পিটিশন ফাইল করেছে, একজন ক্যান্ডিডেট যাকে কিনা 83 দেওয়া হয়েছিল, ওবিসি এ ক্যাটাগরির ক্যান্ডিডেট, তার মানে সে টেট কোয়ালিফাই করছে 14। পরবর্তীকালে যখন ডিজিটাল ওএমআরটা দেওয়া হলো, ডিজিটাল ওএমআর এর নামে যেটা দেওয়া হলো ওকে, তাতে দেখা যাচ্ছে সে 75 পেয়েছে। তার মানে কারচুপিটা কত গভীরে বোঝা যাচ্ছে। এবং এই চুরিগুলো ওরা চুরি ঢাকতে ঢাকতে কখনো কখনো কি হয়, চোরের মানে গৃহস্থের যদি গৃহস্থের তো একদিন আসবে, চোরের 10টা দিন হলে, তো সেই রকম ভাবেই এরকম করে চুরিগুলো আসছে। এগুলো হাইড করবে কোথা থেকে? তার জন্য 17 ওদেরকে স্বীকার করতে বাধ্য হচ্ছে যে হ্যাঁ আমরা ইলিগালি ডিস্ট্রয় করেছে, মানিক ভট্টাচার্য ইলিগালি ডিস্ট্রয় করেছে, এটা বলছে। তো এবার মামলাটা আশা করছি গতি পাবে। তিনটে মামলা এর মধ্যে লিস্টে দিতে বলেছেন জজ সাহেব। আমরা এই ব্যাপারে আশাবাদী যে এবার গতি পাবে। আর আমরা ডিভিশন বেঞ্চ, যেমন বললাম, ডিভিশন বেঞ্চ আমরা মেনশন করব। বন্ধুরা শুনলেন আপনারা অ্যাডভোকেট আলী হাসান আলমগীর তিনি কি বললেন। তো বিষয়টা হচ্ছে যে আজকে যে হিয়ারিং হয়েছে, সেই হিয়ারিংয়ের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু পরিষ্কার, যেহেতু সুপ্রিম কোর্টে এসএসসি মামলাটিও বাতিলের দিকে যাচ্ছে, মানে খুব সম্ভাবনা আছে হয়তো বাতিল হবে এরকম, তো সেহেতু প্রাইমারিতে যে দুর্নীতি সেটা কিন্তু হাই স্কুলের থেকে অনেক বেশি করাপশান হয়েছে, অনেক বেশি, মানে তার অ্যাসপেক্ট অনেক বেশি। যেখানে হাই স্কুলে বলা হচ্ছে যে 17 রকমের দুর্নীতি হয়েছে, সেখানে প্রাইমারিতে তার থেকে এক রকমের হলেও বেশি দুর্নীতি হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিচারপতিরাও এখন এই বিষয়গুলোকে জোর দিতে চাইছে, কারণ তারা দেখছে, তারা বুঝতে পারছে যে একটা ব্রডার অ্যাসপেক্ট কিন্তু দুর্নীতির এখানে রয়েছে। কীরকম ব্রডার অ্যাসপেক্ট দেখুন, এই যে অ্যাডভোকেট সাহেব বললেন যে যেটা 2014তেই একটা করাপশান তারা করেছে, ওএমআর শিট ডিস্ট্রয়ের, উড়িষ্যা থেকে সেই কত কিছু পাওয়া গেছে, ওএমআর শিট পোড়ানোর এভিডেন্স নানা রকম, সেইখানে দাঁড়িয়ে তাদের এত প্রশ্নের মুখে পড়তে হয়েছে আদালতে। সেইখানে দাঁড়িয়েও তারা 2017 সালেও আবার সেম বদমাইশিটা করেছে। এটা বদমাইশি বলতে হবে, এটা তো আর অনিচ্ছাকৃত নয়, এটা ইচ্ছাকৃত, মানে ব্লান্ডার যাকে বলে। তাহলে এই যে ভুলগুলো তারা করছে, তাহলে এর ফলে তো বিচারপতিরাও কনফার্ম হয়ে যাচ্ছে যে হ্যাঁ এটা করাপশান। এখন তার জন্যই তারা কিন্তু এই বিষয়গুলো শুনতে আগ্রহী হচ্ছেন, এবং তারা যেহেতু ন্যায় প্রদানের জন্যই সেই চেয়ারটাতে বসেন, সেহেতু খুব স্বাভাবিক যে তারা এই বিষয়গুলোতে আগ্রহ দেখাবেন, এবং সবাই এটা আশাও করে। এবং সেই জন্য কিন্তু বিচারপতিও আজকে একটা ওয়ে আউট বলে দিলেন যে এইভাবে তোমরা এগো, বা যারা পিটিশনার আছে তারা এইভাবে আগান, যাতে করে আগামী দিনে মামলাটা শুনতে তাদের সুবিধা হয়। বা কিভাবে শুনবেন সেই পরিকল্পনা তিনি করলেন যে এইভাবে আমি মামলাটা শুনব। এবং এই যে 2014 এবং 17 ওএমআর ডিস্ট্রয় মামলা,
এই যে বুজরুকি করা হচ্ছে, এই যে বলা হচ্ছে যে এমন স্ক্যানারে আমি স্ক্যান করেছি সেখান থেকে নাকি ওই আর মিরর ইমেজ পাওয়া যাবে না, সেটা এমনই এক ধরনের স্ক্যানার যে মিরর ইমেজটাই পাওয়া যাবে না, বাকি সবই পাওয়া যাচ্ছে কিন্তু ওইটা পাওয়া যাচ্ছে না, মানে যেটা দরকার সেটা আর পাওয়া যাবে না। তো এই যুক্তি এগুলো কিন্তু খাটবে না। এই যে তোমরা যে হার্ড ডিস্কগুলো পেয়েছো, এবার সেখান থেকে তোমরা যে করে হোক মেটাডেটা উদ্ধার করার এক্সপার্ট নিয়োগ করো, একদম সঠিক কথা। কেননা এই যে করাপশান হয়েছে, যে 82-83 পাচ্ছে তাকে তুমি 75-70 করে দিচ্ছ, এটা তো ঠিক নয়, এটা তো ঠিক নয়, এইটা তো সরাসরি বঞ্চিত করা, একজনকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা, এটা তো ঠিক নয়। সুতরাং এই যে মামলাটির হিয়ারিং প্রসেসগুলো আবার স্টার্ট হচ্ছে, চালু হচ্ছে, এটা একটা লক্ষণ বা ইঙ্গিত যে 2014 সালের অর্থাৎ ওই 42,949 প্যানেলের কিন্তু অশনি সংকেত। কারণ কোনো রকম সুপ্রিম কোর্টে যদি আংশিকও বাতিল হয় বা সম্পূর্ণ বাতিল হয়, তাহলে প্রাইমারিতেও কিন্তু বাতিলের দিকে এগোবে। তো বন্ধুরা, এখনকার জন্য এটুকুই রইল ভিডিওটি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।